সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ যৌগের আণবিক ভর নির্ণয়। আমি আমার আগের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ মৌলের পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয় এবং মনে রাখতে হয় সে বিষয়ে আলোকপাত করেছিলাম। আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আণবিক ভর নির্ণয় বিভিন্ন যৌগের, এটা কেমিস্ট্রি পড়তে গেলে প্রত্যেকটি পদে পদে আপনাকে এই যৌগগুলো, আমি যেই যৌগগুলো নিয়ে আজকে আলোচনা করব, এই যৌগগুলো আপনারা বারবার পাবেন। বারবার এগুলো আসবে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ক্ষেত্রে। আপনার এটা আণবিক ভরটা আপনাকে জানতে হবে কিভাবে নির্ণয় করতে হয়। মানে একটা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে আমাদের যে বিভিন্ন আমরা দ্রবণ তৈরি করি সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগবে। আমরা টাইট্রেশন যখন করি তখনও লাগবে। এমনিতেও কি জন্য আমাদের মৌলের পারমাণবিক ভর জানতে হয় এবং যৌগের আণবিক ভর জানার প্রয়োজনীয়তা কি, এই বিষয়ে আমি বিস্তারিত অনেকগুলো বিষয় তুলে ধরেছিলাম আমার পূর্বের ভিডিওতে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, তাহলে আপনারা সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। তো আমি এবার আমার মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে আমি আপনাদেরকে একটি যৌগ লিখে দেখাচ্ছি। সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত। ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের আমি আণবিক ভর নির্ণয় করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমি এখানে লিখতে পারি ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40 প্লাস, এখানে দুই ধরনের মৌল আছে, ক্যালসিয়াম আছে আবার ক্লোরিন আছে, দুটো ক্লোরিন পরমাণু আছে। কাজেই ক্যালসিয়াম একটি আছে 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর, ক্লোরিন 35.5 ইন্টু 2। যেহেতু দুটো ক্লোরিন আছে সেজন্য আমি 2 দিয়ে গুণ করলাম। এরপরে 40 প্লাস 71, 35.5 ইন্টু 2 মানে হচ্ছে 71। সুতরাং আমরা কত পাচ্ছি? 111। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর 111। এটা হচ্ছে আণবিক ভর। ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর 111 আমরা নির্ণয় করলাম। এরপরে রয়েছে HNO3। এটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এটা ক্যালসিয়াম, আমি লিখে দেখাচ্ছি, ক্লোরাইড। এটা হলো ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর নির্ণয় করলাম। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা এবার নির্ণয় করব। এখানে আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন।
এই 3 ধরনের মৌল আছে। এখানে একটি হাইড্রোজেন, একটি নাইট্রোজেন, 3টি অক্সিজেন পরমাণু। তাহলে হাইড্রোজেন সমান হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 প্লাস নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 প্লাস অক্সিজেন, 3টি অক্সিজেন পরমাণু, এই জন্য অক্সিজেন 16 ইন্টু 3, 16 ইন্টু 3। তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 14 প্লাস 48। তাহলে আমরা এখন পাচ্ছি 363। আমরা পেলাম নাইট্রিক অ্যাসিডের জন্য নাইট্রিক অ্যাসিডের পারমাণবিক ভর, আণবিক ভর, দুঃখিত, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর 63। এরপরে আমাদের আরেকটি যৌগ আমি লিখছি, সেটা হচ্ছে সোডিয়াম। এটার নাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আছে একটা সোডিয়াম পরমাণু, একটা অক্সিজেন পরমাণু এবং একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1। সো এখানে আমরা পাচ্ছি 40। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর নির্ণয় করলাম, আমরা পেলাম 40। এরপরে রয়েছে অ্যামোনিয়াম। এটাকে বলা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এখানে রয়েছে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এখানে নাইট্রোজেন আছে একটি, হাইড্রোজেন আছে টোটাল 5টি এবং অক্সিজেন আছে একটি অক্সিজেন পরমাণু। তাহলে আমরা হিসাব করতে পারি নাইট্রোজেন 14 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু 4 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1 equals to 14 plus 4 plus 16 plus 1, কাজেই 18 5 3 35। ক্যালকুলেশন করলে 10 14 15 5 35। তাহলে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর পেলাম 35। এরপর আমরা KOH, এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড।
আমি যে যৌগগুলো লিখছি এগুলো সবগুলোই আমি আগেই বলেছি, এটা আপনারা বারবার পাবেন। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো পাবেন। আমি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে প্লিজ দেখুন জিনিসটা। এখানে আছে পটাশিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে পটাশিয়াম 39.1 পারমাণবিক ভর, প্লাস অক্সিজেন 16, প্লাস হাইড্রোজেন 1। সুতরাং আমরা এখানে কি পাচ্ছি? ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান পেলাম। এটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 56.1। এরপরে এটি হচ্ছে সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের মধ্যে রয়েছে সিলভার, নাইট্রোজেন এবং 3টি অক্সিজেন পরমাণু, 3টি নাইট্রোজেন 1টি, সিলভার 1টি। সিলভার হচ্ছে 107.9 প্লাস 107.9 প্লাস নাইট্রোজেন 14 প্লাস অক্সিজেন 16, 3টি অক্সিজেন আছে সেজন্য ইন্টু 3, 16 ইন্টু 3। সুতরাং 107.9 প্লাস 14 প্লাস 48 সমান এখানে এসছে 19, 1, 5, 6, 169.9। এটা হচ্ছে সিলভারের 169.9 আণবিক ভর। এরপরে রয়েছে এটি একটি যৌগ, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ভর কত হবে? এখানে কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কার্বন আছে 2টো, হাইড্রোজেন আছে 3, 4টা, অক্সিজেন আছে 2টা। সুতরাং আমরা এখানে কার্বন প্রথম লিখি, কার্বন 12, ধারাবাহিকভাবে লিখে যাব। কার্বনের পারমাণবিক ভর লিখলাম 12, হাইড্রোজেন 1 ইন্টু 3 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন 16 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1। আমি ধারাবাহিকভাবে পুরোটাই লিখলাম প্রত্যেকটার জন্য। 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 16 প্লাস 16 প্লাস 1। আমাদের টোটাল হিসাব দেখাচ্ছে আমি 7, 13, 15, 18, 0, 2, 3, 4, 5, 6, 60। আমরা পেলাম
অ্যাসিটিক অ্যাসিডের জন্য আণবিক ভর 60। এরপরে আরেকটি যৌগ লিখছি H2SO4। এটা সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। হাইড্রোজেন 1 into 2 plus sulfur 32 plus oxygen 16 into 4 সমান 2 plus 32 plus 64 98। সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা পেয়েছি 98 সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। নেক্সট Na2C2O4 যৌগটির নাম সোডিয়াম অক্সালেট। তাহলে এখানে আছে সোডিয়াম, কার্বন, অক্সিজেন। সোডিয়াম 23 into 2 প্লাস কার্বন 12 into 2 প্লাস অক্সিজেন 16 into 4। তাহলে আমরা কি পেলাম? 46 plus 24 plus 64 আমরা যদি যোগ করি তাহলে কত পাই? 4 134 পেলাম। কিসের জন্য? সোডিয়াম অক্সালেটের জন্য পেলাম 134। সোডিয়াম অক্সালেটের আণবিক ভর 134। এরপরে K2Cr2 এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটি অনেক বেশি ব্যবহৃত হয় বিভিন্ন সময়ে। টাইট্রিমেট্রিক যে পদ্ধতি ওখানে ব্যবহৃত হয়। আমরা এখানে পটাশিয়াম, ক্রোমিয়াম এবং অক্সিজেন 3 ধরনের পরমাণু দেখতে পাচ্ছি। পটাশিয়ামের জন্য আমরা লিখি পারমাণবিক ভর 39.1 প্লাস ক্রোমিয়াম 52 এখানে একটু ভুল হয়েছে, দুঃখিত। পটাশিয়াম 39.1 ইন্টু 2 হবে, কারণ দুটো এই জন্য 2 হবে, প্লাস ক্রোমিয়াম 52 ইন্টু 2
ক্রোমিয়ামের পারমাণবিক ভর 52 ইন্টু দুটার জন্য 2 প্লাস অক্সিজেন 16 ইন্টু 7, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 78.2 প্লাস 104 প্লাস 112 112 78.2 104 and 112, so total 264 9 2 6 9 2 294.2 পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর 294.2 আমরা নির্ণয় করতে পারলাম। নেক্সট FeSO4, এটা হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেটে এখানে কি আছে? আয়রন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। আয়রনের হচ্ছে পারমাণবিক ভর 55.85 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেন 16.4 55.85 plus 32 plus 64 equals to 10 151.85 atomic, সরি এটা হবে আণবিক ভর। তাহলে আমরা কি পেলাম? প্যারাস সালফেটের জন্য 151.85। এই ক্ষেত্রে একটা জিনিস অনেক সময় দেখা যাবে, এখানে হয়তো FeSO4 এর সাথে 5 অণু পানিও যোগ করে দিতে পারে, এখানে 5H2O লিখে দিতে পারে। সেক্ষেত্রে সেটা কোনো ব্যাপার না, আপনারা ক্যালকুলেশন করে নিতে পারবেন। আমি পরবর্তীতে দেখাচ্ছি সেটা কীভাবে করতে হয়। এরপর রয়েছে যে কথাটা বলছিলাম, এখানে দেখুন সোডিয়াম থায়োসালফেট সাথে 5 অণু পানি রয়েছে। সোডিয়াম থায়োসালফেটের সাথে 5 অণু পানি। আমরা যদি পুরো যৌগটার আণবিক ভর নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমরা দেখি আসলে কি আছে। এখানে সোডিয়াম আছে, সালফার আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। এখানে 5 অণু পানি বোঝানো হয়েছে এটা দিয়ে, 5H2O দিয়ে। এই ধরনের অন্যান্য আরও কম্পাউন্ড থাকতে পারে, তা আমি সোডিয়াম থায়োসালফেটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সোডিয়ামের ক্ষেত্রে 23
পারমাণবিক ভর ইন্টু 2 প্লাস সালফার 32 ইন্টু 2 প্লাস অক্সিজেন 16 ইন্টু 3 প্লাস এখানে আমরা এইভাবে লিখতে পারি 5 ইন্টু এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে লিখলাম 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন 16 প্লাস 16 5 সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 ইন্টু 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস 16। এটা হচ্ছে পানির অণুর হিসাব। তা আমরা দেখি আসলে কি এসছে। 23 46 প্লাস 64 প্লাস 48 প্লাস 5 আরেকটা হিসাব করে দেখি এখানে কি আসছে আসলে। 5 ইন্টু 2 প্লাস 16। আচ্ছা আমি আবার এটা এভাবে দেখাই, 2 প্লাস 16 তাহলে কি আসছে 46 প্লাস 64 প্লাস 48 প্লাস 5 ইন্টু 16 প্লাস 2 16 প্লাস 2। এটা আমি আবারও ক্লিয়ার করে বলছি। 5 সেকেন্ড ব্র্যাকেট, এরপর ফার্স্ট ব্র্যাকেট 1 হাইড্রোজেন 1 পারমাণবিক ভর 1 ইন্টু দুটো হাইড্রোজেনের জন্য 2 ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস অক্সিজেন 16। সো এইটা পুরোটাই হচ্ছে পানির অণুর জন্য আণবিক ভরের হিসাব। সো আমরা পেয়েছি এখানে 2 প্লাস 16, বাইরে আছে ব্র্যাকেটের বাইরে আছে 5 5 ইন্টু তাহলে হবে কত এখানে 16 প্লাস 2 18। তাহলে আমরা এবার কি লিখতে পারি, এখানে আছে 46 প্লাস 64 প্লাস 48 প্লাস 90 18 5 ইন্টু 18। পানির অণু এক অণু পানির জন্য আমরা আণবিক ভর পাই 18। তাহলে বোঝা গেল হিসাবে পাওয়া গেছে একটা অণু পানির জন্য 18 পাওয়া যায়। তাহলে 5 অণু 5 90 90। তাহলে আমাদের এখন কি পাওয়া গেল, টু 10 14 20 24 248। তাহলে সোডিয়াম থায়োসালফেটের আণবিক ভর 48। তো এভাবে আমাদেরকে যত কম্পাউন্ড আমরা পাবো, যত যৌগ আমরা দেখব, মানে এভাবেই হিসাবটা করার নিয়ম হচ্ছে। যেটাই থাকুক না কেন আপনাদেরকে এভাবে হিসাবগুলো করতে হবে। আমি এখানে মোটামুটি 12টা যৌগের হিসাব করে দেখালাম।
এই ধরনের আরও অনেক যৌগ আপনারা পাবেন। তবে এখানে যে যৌগগুলো আমি দেখিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই বারবার ঘুরে ফিরে আসে। তারপরেও এর ব্যতিক্রম যদি কিছু থাকে আরও থাকতে পারে, কারণ অনেক যৌগ আছে, অনেকভাবে হতে পারে। সেগুলো আপনাদেরকে ক্যালকুলেশনের জন্য হয়তো বলবে, পরীক্ষা আসতে পারে বা ভাইভাতে আসতে পারে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। আপনারা এই নিয়মেই ক্যালকুলেশনগুলো করবেন। তো এটা করার জন্য আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ মৌল, আমি যে মৌলগুলো নিয়ে গত দিন আলোচনা করেছিলাম সেই মৌলগুলাই ঘুরে ফিরে এখানে এই যৌগগুলোর মধ্যে এসছে। তো আপনারা আমার ওই ভিডিওটা দেখবেন এবং সেটা যদি আয়ত্তে রাখতে পারেন আপনারা অনায়াসে এই ক্যালকুলেশনগুলো করতে পারবেন, যৌগের আণবিক ভর নির্ণয় করতে পারবেন এবং এটা যেখানে যে ক্ষেত্রে যে কাজে লাগে আপনারা কোথাও আর আপনাদের বাধার সম্মুখীন হতে হবে না। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব এবং যারা সহপাঠী আছে তাদের সাথে শেয়ার করবেন। আর যদি এখনও আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ এতে করে আপনারা আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাবেন। কারণ আমি এটা আপনাদের সুবিধার জন্য, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন রসায়ন, সেই জন্যই আমার এই মানে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।